সূত্র ইউনিভার্স, গল্প পাঠে স্বপন। কাকিমার সেই আর্তনাদ আর ঘরের ভেতরের সেই অতিপ্রাকৃত দৃশ্য দেখে আমি তখন পাথরের মতো জমে গিয়েছিলাম। মধ্যরাতের নিস্তব্ধতা গ্রাস করেছে চারপাশ। দিগন্ত বিস্তৃত মাঠের বুক চিরে চলে যাওয়া মেঠো পথটা যেখানে শেষ হয়েছে, ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এক বিশাল কঙ্কালসার অট্টালিকা, নীলকণ্ঠ নিবাস। একসময়ের প্রতাপশালী জমিদার নীলকণ্ঠ রায়ের এই বাড়ি আজ শুধু ধ্বংসস্তূপ আর ভয়ের আস্তানা। একমাত্র সাক্ষী আকাশের পূর্ণিমা চাঁদ আর দূরের গাছের ডালে বসা প্যাঁচার কর্কশ ডাক। স্বপন আর রুহি দুই দীর্ঘদিনের বন্ধু। স্বপন একজন শখের ফটোগ্রাফার আর রুহি ইতিহাসের গবেষক। এই পরিত্যক্ত বাড়িটি নিয়ে এলাকায় প্রচলিত আছে নানা ভৌতিক গল্প। লোকে বলে যারা এই বাড়িতে প্রবেশ করেছে তারা আর জীবিত ফেরেনি। কিন্তু আধুনিক মনস্ক স্বপন আর রুহির কাছে এসবই নিছক লোককথা। গাড়ি থেকে নেমে তারা যখন গেটের সামনে দাঁড়ালো, তখন রাত প্রায় 12টা। স্বপন, বাড়িটা বাইরে থেকে যতটা রহস্যময় ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর লাগছে। তুই কি নিশ্চিত আমরা আজ ভেতরে যাব? ভয় পাচ্ছিস নাকি? মনে রাখিস, এই জমিদার বাড়ির অন্দরমহলের ছবি আর তোর গবেষণার তথ্য যদি ঠিকমতো জোগাড় করতে পারি, তবে কালকের খবরের কাগজে হেডলাইন আমরাই থাকব। রুহি উত্তর দিল না। সে হাত ব্যাগ থেকে শক্তিশালী একটা টর্চ বের করল। পুরনো লোহার গেটটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল, যেন বছরের পর বছর ধরে কোনো ক্ষুধার্ত পাহারাদার চিৎকার করে উঠল। তারা ভেতরে পা রাখতেই হিমশীতল একটা বাতাস তাদের শরীর ছুঁয়ে গেল। রুহি লক্ষ্য করল গেটটা তাদের ঢোকার সাথে সাথেই একা একাই বন্ধ হয়ে গেল। স্বপন, গেটটা দেখলে? নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আরে বাতাসের ধাক্কায় হয়েছে। চল সদর দরজার দিকে এগোই। বাড়ির সদর দরজায় পৌঁছতেই তাদের অবাক করে দিয়ে বিশাল কাঠের কপাট দুটো ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঘুটঘুট অন্ধকার, যা টর্চের আলোকেও যেন গিলে খেতে চায়। তারা ভেতরে ঢুকল। বিশাল হলঘরটি ধুলো আর মাকড়সার জালে ঢাকা। আসবাবপত্র সব ভাঙাচোরা, যেন বহু বছর ধরে এখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই। হঠাৎ ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ হলো। ধপ, তারা দুজনেই লাফিয়ে উঠল। স্বপন টর্চের আলো ওপরের দিকে ফেলতেই দেখল একটা পুরনো ঝাড়বাতি মৃদু তালে দুলছে। স্বপন, ওপরতলায় বাতাস ঢোকার পথ নেই, তবে ওটা মরল কি করে? হয়তো ইঁদুর বা বাদুর আছে। ভয় পাস না রুহি, আমি তোর হাত ধরে আছি তো। তারা সাবধানে হলঘর পেরিয়ে একটি লম্বা করিডোরে প্রবেশ করল। করিডোরের দুপাশে সারি সারি বন্ধ দরজা। প্রতিটি দরজা থেকেই যেন একটা অজানা ভীতি উকি মারছে। রুহি খেয়াল করল প্রতিটি দরজার উপর অদ্ভুত সব চিহ্ন আঁকা, যা সে আগে কখনো নথিপত্রে দেখেনি। স্বপন, এই চিহ্নগুলো দেখ। এগুলো তো সাধারণ নকশা নয়, মনে হচ্ছে যেন কোনো অশুভ শক্তিকে বন্দী করে রাখার জন্য এগুলো করা হয়েছিল। তুই রিসার্চ পরে করিস রুহি, আগে চল সামনে দেখি কি আছে। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে একটি ঘরে ক্ষীণ আলোর আভাস পাওয়া গেল। কৌতূহলবশত তারা সেই ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজাটি সামান্য খোলা ছিল। ভেতরে উঁকি দিতেই তাদের রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝখানে একটি পুরনো ড্রেসিং টেবিল, তার ওপর একটি জ্বলন্ত মোমবাতি। অথচ এই ঘরে কোনো জানালা নেই যে বাতাস ঢুকবে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আয়নার সামনে বসে আছে একটা মেয়ে। তার পিঠ তাদের দিকে ঘোরানো। মেয়েটির লম্বা কুচকুচে কালো চুল পিঠের ওপর ছড়িয়ে আছে। স্বপন আর রুহি একে অপরের দিকে তাকালো। রুহির হাত কাঁপতে শুরু করেছে। স্বপন সাহস সঞ্চার করে ডাক দিল, কে ওখানে? আপনি এখানে কি করছেন? মেয়েটি কোনো সাড়া দিল না। সে স্থির হয়ে বসে রইল। স্বপন আরেকটু এগিয়ে গিয়ে আবার বলল, কে তুমি? শুনছ? এবার মেয়েটি ধীরে ধীরে আয়নার দিকে ঘুরল। তার মুখ দেখা মাত্রই স্বপন আর রুহি দুজনেই গগন বিদারী চিৎকার করে উঠল। মেয়েটির মুখে কোনো মাংস ছিল না, শুধু চামড়া লেগে থাকা হাড় আর চোখের কোটর থেকে বেরিয়ে আসা দুটি বিভৎস কালো গর্ত। তার চোখ দিয়ে টকটকে লাল রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েটি তাদের দিকে তাকিয়ে এক অমানসিক বিভৎস হাসি হাসল। সেই হাসির শব্দে যেন সারা বাড়িটা কেঁপে উঠল। তারা দুজনেই প্রাণপণে ছুটতে শুরু করল। করিডর পেরিয়ে হলঘর, হলঘর থেকে সদর দরজা।
কিন্তু বিস্ময়করভাবে প্রতিটি দরজাই যেন এক এক করে তাদের চোখের সামনে বন্ধ হয়ে যাচ্ছিল। পেছন থেকে মেয়েটির সেই অট্টাহাস্য আরও তীব্র হতে লাগল। স্বপন, বাঁচাও, আমি আর দৌড়াতে পারছি না। আর একটু রুহি, হাত ছাড়িস না, আমরা প্রায় বেরিয়ে গেছি। স্বপন রুহির হাত শক্ত করে ধরে গেটের দিকে দৌড়াচ্ছিল, কিন্তু হঠাৎ তার মনে হলো রুহির হাতটা বড় বেশি ঠান্ডা হয়ে গেছে। সে দৌড়াতে দৌড়াতে একবার পাশে তাকালো। তার হাত পা জমে পাথর হয়ে গেল। সে দেখল সে যার হাত ধরে আছে সে রুহি নয়, রুহির জায়গায় দাঁড়িয়ে আছে সেই বিভৎস মেয়েটি, আর তার অন্য হাতে রুহির এক জোড়া পুরনো রূপোর চুড়ি। স্বপন, রুহি তো চলে গেছে, এখন আমি তোমার সাথে থাকব চিরকাল। স্বপন যন্ত্রণায় আর আতঙ্কে চোখ বন্ধ করে চিৎকার করতে করতে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে একা একটি অন্ধকার ঘরের কোণে পড়ে আছে। সকালের সূর্য উঁকি দিচ্ছে ভাঙা জানালা দিয়ে। রুহি নেই, সেই মেয়েটিও নেই, আছে শুধু চারপাশের নিস্তব্ধতা আর ধুলোর আস্তরণ। আজকের গল্প মধ্যরাতের নিস্তব্ধতা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে তাহলে পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখুন মায়াসূত্র ইউনিভার্সিটি। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করা ভুলবেন না। পরবর্তী গল্প আসতে চলেছে মায়াসূত্র ইউনিভার্সে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভয়ঙ্কর ভৌতিক গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।